স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদ। বিভিন্ন ব্যাংকের শাখায় একের পর এক ঘটছে বড় ধরনের চুরি ডাকাতির ঘটনা। সর্বশেষ আসলে লোমহর্ষক ব্যাংক ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা জানিয়েছেন ব্যাংকাররা। শুধু বলছেন, শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাতে এই ধরনের চুরি ডাকাতির প্রতিরোধ করা সম্ভব নয়। এদিকে ব্যাংকের প্রতিটি শাখায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বাড়তি সহযোগিতা চাইছে কেন্দ্রীয় ব্যাংক। আজ আমরা আলোচনা করব ব্যাংকের নিরাপত্তা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং এফবিসিসির পরিচালক একেএম শাহিদ রেজা। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 2014 জানুয়ারিতে কিশোরগঞ্জে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের বল থেকে 16 কোটি টাকার বেশি লুট করে দুর্বৃত্তরা। 3 মাসের মাথায় একই ব্যাংকের বগুড়ার আদমদিঘি শাখায় ঘটে আবারও টাকা লুটের ঘটনা। এভাবে গত 16 মাসে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 10টি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় নিহত হয়েছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সহ 7 জন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন ব্যাংক কর্মকর্তারা। ব্যাংকগুলোর জন্য এটা হুমকি স্বরূপ, এটা ওভারঅল ইকোনমির জন্য একটা অশনি সংকেত। গতকালকের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজারই শঙ্কিত হয়ে যাবে নিজের জীবনের নিরাপত্তার প্রশ্নে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ব্যাংক ডাকাতির ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যাংক কর্তৃপক্ষ। আমরা যেভাবে জঙ্গিবাদ দেখছি, যেভাবে দেখছি, সেখানে আমাদের আরও সতর্ক হতে হবে, সিকিউরিটি করতে হবে। প্রত্যেক ব্যাংকেরই উচিত অন্তত রাতের বেলায় এই করে দেখা। ডাকাতির ঘটনায় অভিযুক্তদের দ্রুত খুঁজে বের করার পাশাপাশি ব্যাংকের প্রতিটি শাখার নিরাপত্তা বাড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একটা ডিও লেটার লেখা হয়েছে আইজিকে, যেখানে তাদেরকে বলা হয়েছে যে প্রত্যেকটা শাখার নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ যেন সর্বাত্মক সহযোগিতা করে। গতকালের ঘটনায় যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে এক্সাম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা যাতে করা হয়। আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে অনুদান দিবে বাংলাদেশ ব্যাংক। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম আমরা প্রতিবেদনটি। জনাব নিজাম চৌধুরী এবং জনাব একেএম শাহিদ রেজা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি, থ্যাংক ইউ, ভালো। জনাব চৌধুরী, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করতে চাই। আজ আমরা যে প্রতিবেদন দেখলাম, যেটা গত কয়েকদিন আগে যে আসলে যে একটা লোমহর্ষক ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে গেল, এর ফলে আমাদের ব্যাংকিংয়ের অবকাঠামোগত নিরাপত্তার বিষয়টা নতুন করে এনেছে। এর আগেও আমরা দেখেছি কিশোরগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেছে, ব্যাংক সুড়ঙ্গ কেটে ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটেছে, বগুড়ায় হয়েছে তারপরে অব্যাহতি পরপরই। কিন্তু এবারের যে আসলের ঘটনা, সেটা আসলে নতুনভাবে ভাবতে হয়। এই প্রেক্ষিতে আসলে ব্যাংকগুলো কি ভাবছে বা কি করা উচিত বলে আপনার মনে হয় জনাব চৌধুরী? প্রথমে আপনাকে ধন্যবাদ। আসলে রিপোর্টটা যে দেখলাম, সেখানে বলা হলো 10-12টা ডাকাতি হয়েছে। এটা কিন্তু আসলে ইতিপূর্বে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি ডাকাতি হিসেবে মানতে রাজি না, কারণ সেগুলো হচ্ছে আপনার চুরির ঘটনা। চুরি এবং ডাকাতি দুটো ভিন্ন জিনিস। অবশ্যই আসলে কমার্স ব্যাংকে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আপনি সিম্পল ডাকাতি হিসেবে এটাকে আমি দেখতে চাই না। এটা যে কয়জন ধরা পড়েছে ইতিমধ্যে, এবং কোনাবাড়িতে গত পরশুদিন আমাদের পুলিশ বাহিনী অনেকগুলো বোমাসহ যে ব্যক্তিকে আটক করেছে, এটা জঙ্গিবাদের উত্তরণে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, তারা বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান আছে এটা সারা বিশ্বকে দেখানোর জন্য এটা একটা বিশাল ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ বলে আমরা মনে করি। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন নাগরিক এবং ব্যাংকাররাও মনে করে এটা কিন্তু নিছক কোনো ডাকাতির ঘটনা নয়। এটা আইন শৃঙ্খলার এটা আইন শৃঙ্খলা ইস্যু। আচ্ছা, এখন সারা বিশ্বে কিভাবে ডাকাতি, শুধু বাংলাদেশে না, ব্যাংক ডাকাতি বাংলাদেশে আমার মনে হয় ব্যাংক ডাকাতি যে অর্থে বলা হয়, এটা প্রথমবারের মতো আমি স্বাধীনতার পরে শুনলাম। ইতিপূর্বে তেমন কোনো ব্যাংক ডাকাতির ঘটনা আমরা শুনিনি। আমরা শুনেছি সুড়ঙ্গ পথ দিয়া আপনার চুরি করেছে, এই করেছে, সেই করেছে, এগুলো হচ্ছে। কিন্তু এটা কিন্তু খুব অ্যালার্মিং দুটো কারণে। একটা কারণ হচ্ছে আমরা যে বলে আসছি দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, কেউ কিন্তু শুনেও না শোনার ভান করছে। আমরা সবাই কিন্তু জেগে ঘুমাচ্ছি। একটা লোক যখন জেগে ঘুমায় তাকে কিন্তু জাগানো যায় না। তা আমাদের জন্য এটা একটা ওয়েক আপ কল ফর এভরিওয়ান। যেমন বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই ডিও লেটার দিয়েছে পুলিশ বাহিনীকে। আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সাফল্যজনকভাবে এই ব্যাপারগুলোকে তারা দেখছে এবং তারা ইতিমধ্যে 2-1 জনকে অ্যারেস্ট করেছে।
আমি বিশ্বাস করি এটার তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে। কিন্তু ব্যাংকারদের কি করণীয়? ব্যাংকারদের এই মুহূর্তে করণীয় হচ্ছে আমাদেরকে আপনার শঙ্কিত হলে চলবে না, শঙ্কিত না হয়ে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করার জন্য ব্যাংকগুলোকে নতুন নতুন করে স্ট্র্যাটেজি নিতে হবে। যেমন আমি খুব দুঃখজনকভাবে বলছি, সেখানে সেদিন একজন ডাকাত সহ 8 জন লোক মারা গেল, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমেরিকায় বলা হয় কি, আমেরিকায় ব্যাংকে আমি চাকরি করেছি, সেখানে বলা হয় তোমার জীবনটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস, মানি ইজ অনলি মানি, মানি গোজ মানি কামস। আপনি আমাদের যে ছেলেটা মারা গেল কমার্স ব্যাংকের ম্যানেজার, সে একটা পত্রিকা দেখলাম চাবি দেয় নাই জান দিয়েছে, এটা কিন্তু কোনো একটা বীরের কাজ নয়। কিন্তু আমেরিকাতে বলা হয় যখন কোনো রবারের আক্রমণ তোমরা হবা তখন সাথে সাথে তোমরা দুহাত তুলে সারেন্ডার করবা, সেখানে টাকা যা আছে নিয়ে যাক। কিন্তু বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি সংস্থা বা গভর্নমেন্টের কি পলিসি, আমি এই ব্যাপারে আসলে সম্যক অবগত নই। তবে আমি একটা জিনিস জানি, মানুষের জীবনের চাইতে কোনো কিছু মূল্যবান হতে পারে না। জনাব চৌধুরী, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব শাহেদ রেজা, আপনাকে জানতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে তারা পুলিশ ডিপার্টমেন্টকে বলেছেন তারা প্রত্যেকটা ব্রাঞ্চে বাড়তি নিরাপত্তার কথা বলছেন, এটাকে আসলে আদৌ সম্ভব? প্রথমে আমি যে 8 জন মানুষ মারা গিয়েছে তার মধ্যে ব্যাংক কর্মকর্তা ছিলেন এবং একজন গ্রাহকও মারা গেছেন, যিনি একজন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। ওনাদের সকলের মানে আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমার শ্রদ্ধা জানাচ্ছি বিসিসিআর পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, এই অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। ব্যাংকের যে আপনার সিকিউরিটির যে বিষয়টা আছে, এটা 2 ধরনের সিকিউরিটির বিষয় হলে আমরা মনে করি। একটা হচ্ছে গিয়ে ব্যাংকের তরফ থেকে সিকিউরিটি, আর একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী। কারণ ব্যাংকিং কোম্পানিকে লাইসেন্স দেওয়া যখন সরকার দেয়, কেন্দ্রীয় ব্যাংক দেয়, তখন ধরে নেওয়া হয় যে সরকার আমার নিরাপত্তার দায়িত্ব পালন করবে। কারণ ব্যাংকের টাকা পাহারা দিয়ে রাখা, ব্যাংকের গার্ড দিয়ে এটা সম্ভব নয়। এটার জন্য সরকারের তরফ থেকে মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থার একটা নিশ্চয়তা থাকতে হবে। ওই চিন্তা করেই কিন্তু ব্যাংকগুলি পরিচালিত হয়। ব্যাংকগুলি যে গার্ড থাকে, সেই গার্ডগুলি আসলে ভিতরকার কোনো সমস্যা দেখার জন্য ওরা থাকে, ওরা ঠিক বাইরে ডাকাতের সাথে যুদ্ধ করার মতো অবস্থায় থাকে না। আর ব্যাংকের যে অফিসারটা জীবনটা দিয়েছে, আসলে সে সেই মুহূর্তে যদি, উনি যেটা বললেন যে জীবনটা যদি মানে সে যদি চাবি দিয়ে দিত, এরপরে সে আবার আইন শৃঙ্খলা বাহিনীর হেনস্থার শিকার হতো তার দিয়ে। সুতরাং সে যুদ্ধ করে চেষ্টা করেছে, যেটা উনি বলতে চাইলেন যে টাকার আমাদের আইনটা একটু ইয়া হয়ে আছে, ক্লামজি হয়ে আছে। তো আমাদের যেটা হচ্ছে যে জিও লেটার দিয়ে আসলে এটা না, এটা আগে থেকে থাকার কথা ছিল এবং আমার মনে হয় এটাকে অ্যাক্টিভ করতে হবে, এই জিনিসটা রাখতে হবে। এখন আপনি যেখানে দুর্ঘটনা ঘটেছে এটা একটু দেখার চেষ্টা করেন। কমার্স ব্যাংকের যে ব্রাঞ্চটি, সেই শাখাটির যে সিঁড়িটা আছে, সিঁড়িটার দিকে তাকালে দেখা যায় যে ইটস এ মেকশিফট, একটা বাইরে দিয়ে বিল্ডিং এর মধ্যে একটা সিঁড়ি করা হয়েছে। অর্থাৎ মানে প্রয়োজনীয় পরিমাণের নিরাপত্তার ব্যবস্থা। আপনি আমাদের যে ফ্যাক্টরি বিল্ডিংগুলি করা হয়, সেখানে কিন্তু কমপ্লায়েন্স একটা অনেক বড় ইস্যু। আমরা দেখি যে কতজন লোক সেখানে কাজ করবে, 2টো সিঁড়ি আছে কিনা, দ্রুত বের হয়ে যাওয়ার পথ আছে কিনা। এখন আমাদের ব্যাংকের শাখাগুলি যখন খোলা হচ্ছে, তখন কেন্দ্রীয় ব্যাংক এই জিনিসগুলো নিশ্চিত করে কিনা, এই জিনিসগুলি আমার মনে হয় যে বিবেচনা আনা দরকার। যে কোনো জায়গায় যে আপনি যে ব্যাংকটা খুলে দিচ্ছেন, শহর থেকে, গ্রাম থেকে, বাজার থেকে অনেক দূরে, এই যে বিল্ডিং একটা কাঠের সিঁড়ি বানায় দিয়ে আপনি উপরে উঠে দিলেন, এটা আপনার যে কোনো ইমার্জেন্সি ক্রাইসিসে এটা মিট করা যে যায়, এইটা দেখার দায়িত্ব তো ব্যাংকগুলোরই। ব্যাংকগুলি প্রাথমিক কিন্তু চূড়ান্তভাবে কেন্দ্রীয় কেন তাহলে ব্যাংক লাইসেন্স দেয়? আমাদের 8,000 উপরে শাখা আছে। আজকে আমাদের 56টা দেশি বিদেশি বেসরকারি ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক মিলে ব্যাংকের সংখ্যা আছে। এখন কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেকটা ব্যাংকের প্রতি বছর শাখা খোলার জন্য লাইসেন্স দিয়ে থাকে। ওই জায়গাতে ওনারা যদি একটু অ্যাটেনশন দেন যে শাখাটা কোথায় খোলা হচ্ছে, ওই বিল্ডিংটি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা আছে কিনা। আমি এই একই জিনিস জানতে চাই চৌধুরী, ব্যাংকগুলো নিজেরাও কি কিছুটা মানে শিথিলতা দেখাচ্ছে কিনা নিরাপত্তার ক্ষেত্রে, ব্যাংক ব্রাঞ্চ সিলেকশন করার ক্ষেত্রে? আসলে এরা তো এরকম ধরনের ঘটনার জন্য কেউ মেন্টালি প্রস্তুত ছিল না। মেন্টালি একটা জিনিস, ব্যাংকের নিরাপত্তার ব্যাপারে ব্যাংকের যে নিরাপত্তা প্রহরী উনি যে বললেন, ওরা কিন্তু এত ট্রেন না। আমাদের দেশে যে প্রাইভেট সিকিউরিটি কোম্পানিগুলো আছে, এগুলো থেকে আমরা বড় যেগুলো বড় মাপের কোম্পানি আছে, এদের কাছ থেকে আমরা সিকিউরিটি হায়ার করি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এবং এইসব লোকগুলা কিন্তু আবার বিভিন্ন বাসা বাড়িতেও সিকিউরিটি দেয়। কিন্তু দেখা যাচ্ছে এসব বাসা বাড়িতে সিকিউরিটির সামনেই মানুষ, ঘরে গিয়ে মানুষ মেরে ফেলতেছে, আবার এই সিকিউরিটির সামনে গিয়ে ইয়ার ভিতরেই অথবা কোনো জায়গায় তাদের যোগ সাজস অনেক কিছু হচ্ছে। এবং আমাদের দেশে যে সিকিউরিটি ট্রেনিংয়ের ব্যবস্থা, এটা
খুবই নিম্নমানের নেই। নিম্নমানের এটা মানে এটা গ্রাম থেকে একটা লোক লুঙ্গি পড়তো, তাকে ঢাকায় এনে একটা ব্যাংকে সিকিউরিটি চাকরি পাওয়ার জন্য উনি ভালো জানেন হ্যাঁ একটা প্যান্ট পরায় দেওয়া হলো। যে আনসার ট্রেনিংটা হলো যে বেস, হ্যাঁ। আনসার ট্রেনিং আছে কিনা, আনসার আপনি জানেন যে কতখানি সে ট্রেনিং দিচ্ছে। হ্যাঁ আনসার তো আরো ভালো আছে, আনসার একটা নির্দিষ্ট না, 7 দিনের training। না আনসার গভর্নমেন্ট চাকরি নয়। না, আনসার গুলো হয় কি আচ্ছা। গভর্নমেন্টের তত্ত্বাবধানে ট্রেনিং হয়, একটা বাহিনীর তত্ত্বাবধানে ট্রেনিং হয়, হ্যাঁ। কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো আমাদের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার বড় বড় অফিসাররা যারা রিটায়ার্ড করেন, রিটায়ার করার পরে তারা একটা সিকিউরিটি কোম্পানি খোলেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এগুলার 3 স্তরের নিরাপত্তা তারা দেয়। একটু বেশি পয়সা নিলে বলে যে এগুলো আমাদের এলিট ক্যাটাগরির, মিডিয়াম ক্যাটাগরির, লো ক্যাটাগরির, কিন্তু আপনি একেবারে হাইয়েস্ট ক্যাটাগরিগুলো কিন্তু খুব বেশি একটু ভালো মানেন না। অন দি আদার হ্যান্ড ব্যাংকগুলো যখন ম্যানেজারগুলোকে পোস্টিং দেয় এবং ডেপ্লয় করে তখন তাদেরকে নিরাপত্তার ব্যাপারে আলাদা একটা ট্রেনিং দিতে হবে। এখন থেকে এটা আমাদের অতীতে হয়তো ছিল কিনা আমি জানি না, হ্যাঁ, নতুন করে আমাদের আসলে কি ভাবতে হবে সেটাই আপনি তাদেরকে প্রতিটি ইস্যুতে অ্যাওয়ার করতে হবে। যেমন আমরা যখন ইন্টারভিউ নিই বা আমি বিভিন্ন সময় ইন্টারভিউ বোর্ডে থাকি, ম্যানেজারদের ইন্টারভিউ নেওয়ার সময় আমি প্রথমে জিজ্ঞেস করি তুমি কি আগে যে ব্রাঞ্চে ছিলা, যে ব্যাংকে কাজ করছো সেখানকার কোথায় ছিলা? বললো হয়তো ধরেন আমি গাজীপুর ছিলাম। Right. গাজীপুর ওসি সাহেবের নাম কি, ওনার টেলিফোন নাম্বার কি, উপজেলা চেয়ারম্যান নাম কি। এখন একটা লোককে তাকে শিখাইতে হবে যে তুমি যখন যে লোকালিটিতে ব্যবসা করবা সেখানকার সামাজিক সকল স্টেকহোল্ডারের সাথে তার একটা সম্পর্ক রাখতে সকল হবে। শ্রেণী পেশার লোকের সাথে তোমার একটা Exactly, সম্পর্ক রাখতে হবে। exactly. হাই স্কুলের হেডমাস্টারের নাম কি, প্রাইমারি স্কুলের হেডমাস্টারের নাম কি, মসজিদের ইমামের সাথে তোমার সম্পর্ক আছে কিনা, কারণ হি ইজ ওভার দেয়ার টু ডু বিজনেস, টু মেক এ রিলেশন উইথ এভরিওয়ান পসিবল। Exactly. তাহলে তাদেরকে ওই দিক থেকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক এত কিছু দেখা সম্ভব নয়। সেই ইন্ডিভিজুয়াল জায়গাটা দেখতে ব্যাংকগুলোকে সেটা হবে। দেখতে চৌধুরী হবে। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকেই। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুন গল্পের মধ্যে। আজ আমরা আলোচনা করছি ব্যাংকের নিরাপত্তা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং এফবিসি পরিচালক একে শাহেদ রেজা। জনাব নিজাম চৌধুরী এবং জনাব শাহেদ রেজা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব রেজা, আপনার কাছে এবার জানতে চাচ্ছি যে ঘটনাটা ঘটেছে আশুলিয়াতে বা অতীতেও যেগুলো ঘটনা ঘটেছে, আসলে আমাদের সামনে এগোতে হবে। এখন কি করা যেতে পারে? কারণ আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি শাখা, আমি জানি না প্রতিটি শাখায় ব্যাংকের যতগুলো ব্যাংক আছে তার প্রতিটি শাখায় বাড়তি নিরাপত্তা দেওয়ার মতো পুলিশ ফোর্স, আমাদের পুলিশ বাহিনী আছে আমি জানি না। আসলে কি করা উচিত সেখানে বলুন। আপনি একটা জিনিস, আজকে অর্থনীতিবিদদের আলোচনা বা সামগ্রিক আপনাদের এখানে যারা আসছে সবার আলোচনাতে একটা জিনিস বুঝতে পারবেন, ব্যবসায়ীরা সব মিলে বাংলাদেশের অর্থনীতি জেগে উঠছে। যে একটা ধাক্কা খেয়েছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসছি। সুতরাং এই ব্যাংকিং ট্রানজ্যাকশন আরো বাড়বে, জিনিসগুলি ব্যাংকের শাখাও আরো বাড়বে, ডিমান্ড যেটা আছে, কারণ আমাদের অনেক আনব্যাংকড এরিয়া এখনো আছে। এখন ব্যাংকের কাছে পুলিশ দিয়ে গেটে পুলিশ বসায় রেখে পাহারাদের মতো অবস্থা বাংলাদেশে এখনো তৈরি হয়নি এবং আমি হওয়ার কোনো সম্ভাবনা মনে করি না। যেটা আছে এটা আপনি ব্যাংকের ইতিহাস যদি দেখেন, ঐতিহাসিক কাল থেকে যখন ব্যাংক শুরু হয়েছে তখন থেকে ব্যাংক ডাকাতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারণ আপনি টাকা নিয়ে রাস্তার পাশে বসে আছেন, আমি জানি আমার কাছে টাকা নাই, আমি চেষ্টা করবো টাকাটা নেওয়ার জন্য, ঠিক আছে। এখন এটা সামগ্রিকভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে অ্যাড্রেস করতে হবে। আর ব্যাংকে, বাংলাদেশের ব্যাংকিংয়ে যেটা আছে একটু চেঞ্জ আনতে হবে। যেমন মনে করেন আমাদের ব্যাংকে যে এন্ট্রিগুলি আছে, আমাদের ডোর দিয়ে ঢুকে একজন লোক স্ট্রেইট ম্যানেজার পর্যন্ত চলে যেতে পারে। আমি মনে করি এই জায়গাটাতে বাধা সিস্টেম দেওয়া দরকার। ফ্রন্ট অফিস, ব্যাক অফিস, উনি একটা ব্যাংকের চেয়ারম্যান, উনি আমি যত জানি বিদেশে থাকেন মূলত বেশিরভাগ সময়। আমেরিকা যুক্তরাষ্ট্র উনি যেখানে থাকেন সেই দেশে ব্যাংকগুলিতে কাস্টমার গিয়ে এইভাবে ম্যানেজারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার মনে হয় কথা বলতে পারেন না। সব জায়গায় লিমিট করা আছে যে ফ্রন্ট অফিস, ব্যাক অফিস। তুমি ফ্রন্ট অফিসে যাবা, তোমার সার্ভিসগুলো নিয়ে চলে আসবা, তারপরে প্রয়োজনে তুমি ব্যাক অফিসে একটু ঢুকবা, তারপরে তুমি ওই যে ক্যাশ ট্যাশের দেখাগুলি পাবা। আর আমাদের এখানে দেখা যায় যে 4-5 জন লোক একজনের সাথে ব্যাংকের ভিতরে ঢুকে গেল, এখানে কোনো রেস্ট্রিকশন নাই শুরুতে, এখানে একটু স্ক্যানিং করা দরকার আছে। যিনি প্রয়োজন তিনি যাক, ওনার সাথে প্রয়োজন এই যে কিছু প্রারম্ভিক সচেতনতা, যে 5 জন লোক ব্যাংকের ভিতরে কি কাজ। ওই দিন যে কমার্স ব্যাংকে যে ঢুকলো দল আর ডাকাতের দল,
গেটে তো আটকানোর কথা ছিল। হ্যাঁ, আপনাদের 10 জনের কি কাজ আমার ব্যাংকে, এই প্রশ্নটা করার মতো কেউ থাকতে হবে এবং সেখানে থেকে স্ক্যানিং করে তাকে ঢুকানোর ব্যবস্থা। সেই ক্ষমতা কি ব্যাংকগুলোর আছে? এগুলি আছে, এগুলি আসলে আমার নিজাম ভাই যেটা বললো যে এটা সচেতনতা, ম্যানেজারদের সচেতনতা, তার টিমকে সেইভাবে মোটিভেট করা, তার সে যদি ফ্রন্ট অফিস যদি একজন লোক রাখে, একটা গার্ড যদি থাকে সুপারভাইজারি লেভেলে, এবং ওই ব্যাক অফিসটা যদি কন্ট্রোলের মধ্যে আনতে পারে, সেখানে মনে করেন আপনি এগুলি কন্ট্রোল নেওয়া যাবে এবং ঢোকার সময় যদি চেক করার একটা প্রবণতা থাকে। চৌধুরী আর কি এই পাশাপাশি করতে পারেন জনাব রেজা যা বলছিলেন? আমি শেষ করে দিই। আচ্ছা, এরপরে মনে করেন আপনি যে শাখা খোলার সময় আমাদেরকে সচেতন হতে হবে। এখন যেটা বলতে চাই যে শাখাগুলি, যে বেসিক ব্যাংকের যে শাখাটা হয়েছে, আপনি সোনালী ব্যাংকের যে শাখাটা ডাকাতি হয়েছে কিশোরগঞ্জে, এটা গ্রাউন্ড ফ্লোরে ছিল। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ব্যাংকের শাখা খোলা নর্মালি উচিত না, নর্মালি কিন্তু উৎসাহিত করে না। কিন্তু আমাদের দেশে যেহেতু গ্রামে গঞ্জে শাখা খুলতে যায়, সেখানে আসলে দোতলা বিল্ডিং পাওয়া যায় না। আজকে কিন্তু পাওয়া যায়। এখন চিন্তা করতে হবে যে আমরা গ্রাউন্ড ফ্লোরের ব্যাংকগুলি না খুলে আমরা সুন্দর একটা বিল্ডিং এর মধ্যে যাব, সুরক্ষিত, জরুরি নির্গমনের ব্যবস্থাগুলি আছে, আর এবং শাখাগুলো নিচতলায় যেন কোনোভাবে না হয়। আর আমাদের যে গার্ড যারা আছে, আমাদের ব্যাংকের যে গার্ডগুলি আছে, এই গার্ডগুলিকে আপনি ভালো তাদেরকে ট্রেনিং দেওয়া, এবং আপনার ওই যে সার্ভেলেন্স ক্যামেরার যে ব্যবহারটা, ওটাকে আপনি আইপিতে নিয়ে আসা, ইন্টারনেট প্রোটোকলের আন্ডার নিয়ে আসা, যে হেড অফিস থেকে বসে সেজন্য তার সবগুলি ব্রাঞ্চ ডিভিশনকে যেন দেখতে পারে। যেমন ব্যাংকগুলির, উনিও একমত হবেন যে ব্যাংকগুলি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য কোনো ব্যাংকে কোনো ডেজিগনেটেড কর্মকর্তা আছে বলে আমি মনে করি না। জনাব চৌধুরী, আমি জানি না। আচ্ছা, এখানে একটা জিনিস এখন নতুন করে বাংলাদেশ ব্যাংকটা রুল করেছে যে আপনি যদি একটা শাখা শহরে করেন, আপনাকে আরেকটা শাখা গ্রামে করতে হবে, রাইট। এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। কিন্তু এখন যে নিরাপত্তা ঝুঁকিতে আমরা আছি, আমি মনে করি বাংলাদেশ ব্যাংক এটাকে একটা রিকনসিডারেশনে আনতে পারে। যেমন গ্রাম বলতে বোঝাচ্ছে শুধুমাত্র ইউনিয়ন কাউন্সিল, পৌরসভাগুলোকে কিন্তু গ্রাম হিসেবে ট্রিট করা হচ্ছে না, বলা হচ্ছে এগুলো আরবান শাখা হবে। কিন্তু কোনো কোনো পৌরসভা বাংলাদেশে এমন অবস্থায় আছে, ঢাকা শহরের আশেপাশের ইউনিয়ন থেকে অবস্থা খারাপ, এবং আপনি যদি গ্রামে একদম রিমোট এরিয়াতে কোনো ফ্রি স্ট্যান্ডিং জায়গায় কোনো ব্রাঞ্চ করতে চান, সেটা কিন্তু অটোমেটিকলি আপনি একটা নিরাপত্তা হুমকি নিজেই সৃষ্টি করে দিচ্ছেন। এখন আরেকটা জিনিস করতে হবে, আমরা যদি গ্রামের দিকে ব্রাঞ্চও করি, একটা খুব জমজমাট একটা বাজারের মাঝখানে যেন এগুলো করা হয়, যেন চারিদিকে মানুষের যেন সবসময় সমাগম থাকে, এগুলো দেখতে হবে। আর আমি বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করবো সমস্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে, আমাদেরকে আপনারা ডিস্ট্রিক্ট লেভেলগুলোকে আপনারা আরবান শাখা বলেন, আর পৌরসভা যেটা ছোট ছোট পৌরসভা আছে, যদিও ডি ক্যাটাগরিকে এই মুহূর্তে ওনারা বলছেন আমরা ইউনিয়ন লেভেলে, গ্রাম লেভেলে বলবো, কিন্তু আমি আশা করব ছোট ছোট যত পৌরসভা আছে সবগুলোকে যেন এই গ্রামীণ শাখা হিসেবে ট্রিট করা হয়। জনাব চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় সর্বদা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা কথা বলবো। জনাব রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।